নমস্কার। আমরা সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি আমাদের রাজ্য কমিটি এডওয়ার্ড যে সোশ্যাল মিডিয়া পেজ আছে সেই পেজ থেকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা মিলিত হয়েছি সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির কেন্দ্রীয় কমিটির অন্যতম সম্পাদিকা এবং ত্রিপুরা রাজ্য কমিটির সহ সভানেত্রী কমরেড কৃষ্ণা রক্ষিতের কাছে। আমরা কৃষ্ণাদি কয়েকটা কথা জানতে চাইছি যে ত্রিপুরাতে তো তৎকালীন বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিলেন এবং সেখানে শহর, গ্রাম এবং শহর এই দুটো জায়গাতে যে স্থানীয় সংস্থাগুলি আছে পদাধিকারীদের মধ্যে মহিলাদের 50% আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু বর্তমানে যে বিজেপি সরকার চলছে সেখানে মহিলাদের এই অধিকার কতখানি সুরক্ষিত আছে? আমি প্রথমেই একটু কথা বলে নিচ্ছি। আমি যখন আপনাদের সাথে কথা বলছি তখন ত্রিপুরা রাজ্যে বন্যা যে পরিস্থিতি খুবই খারাপ। সেখানে মেয়েরা শিবিরে আছে, ফলে তাদের কাছে যেতে পারছি না, তার জন্য মানসিকভাবে একটু বিপর্যস্ত। তারপরেও যেটা বলতে চাই, আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন, ত্রিপুরাতে 2018 সালে আরএসএস পরিচালিত বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্র্যাকটিক্যালি কোনো ভোট হচ্ছে না। সব গায়ের জোরে সেখানে ভোট না দেওয়ার জন্য একটা মারাত্মক পরিস্থিতি, ভয়ঙ্কর পরিস্থিতি। ফলে বামফ্রন্ট সরকারের আমলে যেভাবে ভোট হতো বর্তমান সময়ে সে ভোট হচ্ছে না। মানি মাসুল পাওয়ার ভয় ভীতি, ভোট কেন্দ্রে যেতে দিচ্ছে না। এমনিতে তো ধরুন সরকারি যে নোটিফিকেশন, এই সিটটা মহিলাদের, ওই সিটটা পুরুষের, এগুলো আছে। ফলে এখানে পুরোটাই সন্ত্রাসী আবহাওয়ার মধ্যে হচ্ছে, প্রহসন হচ্ছে। ফলে এটা ত্রিপুরার বিগত বামফ্রন্ট সরকারের সময়ে এবং এখনকার সময়ের যে পার্থক্য, এটা আকাশ পাতাল তফাৎ। ফলে সেই সম্পর্কে আমি আর কিছু বলছি না। এখন ধরুন ত্রিপুরাতে ডাবল ইঞ্জিনের সরকার চলছে, কেন্দ্র এবং রাজ্য। এই যে ডাবল ইঞ্জিনের সরকারের আমলে মানুষের এই কথা বলা হলো, তার সাধারণ মানুষের জীবন বিপন্ন, সেখানে নারীদের অবস্থাটা কি? দেখুন, আপনারা ডাবল ইঞ্জিন বলছেন, আমরা বলছি ট্রিপল ইঞ্জিন। আচ্ছা, কেমন? কেন্দ্র বিজেপি, রাজ্যে বিজেপি এবং ত্রিপুরাতে একটি আঞ্চলিক দল যাকে তিপ্রা মথা বলা হয়, যিনি নিজেকে স্বঘোষিত রাজা বলেন। রাজতন্ত্র বিতাড়িত হয়েছে কিন্তু নিজেকে রাজা বলেন। সেই রাজাও এখন গত বিধানসভা নির্বাচনে অন্য জায়গায় ছিল, কিন্তু ক্ষমতার লোভে সেখানে একসাথে হয়েছে। ট্রিপল ইঞ্জিনের এই রাজত্বে ত্রিপুরা রাজ্যে যে প্রতিশ্রুতি ছিল যে বছরে 50,000 বেকারের কাজ দেবে, নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করবে, শিক্ষার সম্প্রসারণ করবে, বেকারদের যে কাজের ব্যবস্থা সেটা হবে, ইত্যাদি ইত্যাদি তাদের অনেক প্রতিশ্রুতি ছিল। কিন্তু আমরা লক্ষ্য করছি ত্রিপুরা রাজ্যে আপনারা যদি পত্রিকা দেখেন, এতটাই অভাব। এই গত 15-20 দিনের মধ্যে 3টি শিশু বিক্রি হয়েছে। এর মধ্যে অত্যন্ত উদ্বেগের যে হোম থাকে, সরকারি হোম, সেই হোম থেকে 3 বছরের একটি মেয়ে বিক্রি হয়ে গেছে। তো ত্রিপুরা রাজ্যে যারা উপজাতি, যে উপজাতিরা ত্রিপুরা রাজ্যের আদিবাসী, এখানে এই অংশের মানুষ এখন নিজের ক্ষুণ্ণবৃত্তি নিবারণের জন্য বাংলাদেশে যাচ্ছে গন্ধকি জাতীয় একটা জিনিস সেখানে আনতে, সেখানেও যেতে পারছে না। ফলে ত্রিপুরা রাজ্যে আপামর জনগণ যেমন ক্ষতিগ্রস্ত, তেমনি নারীরাও সেখানে ক্ষতিগ্রস্ত। সেখানে ত্রিপুরা রাজ্যে চলছে কি জানেন, ফ্লেক্সের বাহার। এমনটা হয়েছে, লাখপতি দিদি হয়েছে, এমনটা হয়েছে, ইত্যাদি ইত্যাদি, তাদের অনেক নাম আছে। কিন্তু বাস্তবে মেয়েরা কিছুই পাচ্ছে না, তাদের অবস্থা অর্থনৈতিকভাবে মারাত্মক
বিপদ সীমায় গিয়ে দাঁড়িয়েছে। আমার কৃষ্ণার এই প্রশ্নটা ছিল যে আদিবাসী, দলিত, উপজাতি মহিলাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য সরকার কি কোনো প্রকল্প, সরকারের কোনো প্রকল্প আছে, বা তারা কি সুবিধাটা পাচ্ছে এই অংশের মানুষ? আমি বললাম, দেখুন ত্রিপুরা রাজ্যে নিশ্চয়ই আপনি প্রশ্ন করবেন নারীদের নিরাপত্তা। আমি বলছি যে ত্রিপুরা রাজ্যে উপজাতি অংশের মানুষ, তাদের মধ্যে একটা সংস্কৃতি ছিল যে সেখানে নারীরা নিরাপত্তায় থাকতো, কিন্তু এখন এমন একটা জায়গায় গেছে যে তাদের মন মানসিকতা এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, তাদের খাদ্যের যে অভাব, তাদের শিকার একটা প্রকল্প তৈরি হয়েছে বিদ্যাজ্যোতি। এই যে বিদ্যাজ্যোতির নামে অনেকগুলো স্কুলকে একসাথে মিলিয়ে দেওয়া হচ্ছে, ফলে আগে ধরেন বাড়ির একটু পরে পরে স্কুল ছিল, যেহেতু এখন স্কুল নেই সেহেতু তারা ড্রপ আউটের সংখ্যা বাড়ছে। এর মধ্যে যেহেতু ড্রপ আউটের সংখ্যা বাড়ছে, এর মধ্যে মেয়েদের সংখ্যা মারাত্মক হারে বাড়ছে। একটা পরিবারে এখনো পুরুষতান্ত্রিক সমাজ, আর যেহেতু ত্রিপুরা রাজ্যে নয়া ফেসিবাদী শক্তির আবির্ভাব হয়েছে, ফলে মেয়েরা মনোসংহিতার আদলে ট্রিট হচ্ছে, ফলে সেখানে মেয়েরা ড্রপ আউটের সংখ্যা বাড়ছে এবং তাদের খাদ্যের অভাব আমি আগেই বলেছি সেটা শুরু হয়েছে। ফলে তাদেরকে রক্ষা করা এখন ত্রিপুরা রাজ্যে যারা গণতান্ত্রিক আন্দোলন করেন, আমরা যারা এডুয়া করি, আমাদের দায়িত্ব হচ্ছে এই অংশের মানুষগুলোকে, দলিত অংশের মানুষগুলোকে সেখানে রক্ষা করা। মানে ওটা তাহলে আমার একটা প্রশ্ন ছিল যে ওখানে ত্রিপুরাতে সারা দেশের সাথে সাথে ওই রাজ্যে নারী শিশুরা কতটা নিরাপদে আছে? তাহলে তো এই না, সে শিশুদের নিরাপত্তা বলেছি, এবং ভয়ঙ্কর ঘটনা হলো যে শিশুগুলো বিক্রি হচ্ছে সবগুলো হচ্ছে মেয়ে। তাহলে এই যে মেয়েরা বিক্রি হয়ে যাচ্ছে, তারা কার কাছে বিক্রি হলো? তাদের আগামী ভবিষ্যৎ কি? তাদের নিরাপত্তা কোথায়? কিচ্ছু বলছে না। এবং অবাক বিস্ময়ে আমরা লক্ষ্য করি ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি নিজেকে বলেন ডক্টর, প্রফেসর, এমক সেমক ইত্যাদি বলেন, উনি একটা বিবৃতি দিয়ে বলছেন না যেন এটা মিথ্যে বিষয়, অস্বীকারও করছেন না, আবার সেখানে ভূমিকাও গ্রহণ করছেন না। ফলে ত্রিপুরা রাজ্যে কি পাহাড় কি সমতল, সর্বত্র একটা ভয়ঙ্কর পরিস্থিতির উদয় হয়েছে। ওখানে তো ত্রিপুরায় আমরা দেখছি যে সারা দেশের সাথে ত্রিপুরা রাজ্য গার্হস্থ্য হিংসাও ঊর্ধ্বমুখী। গার্হস্থ্য হিংসার সাথে সাথে আপনি জানেন, আমি এখানে যখন কথা বলছি, গত পরশুদিন মহিলাদের নিরাপত্তাটা শুনুন, গত পরশুদিন 55-60 বছরের একজন মহিলা মর্নিং ওয়াকে বেরিয়েছে, তার ডেড বডি পাওয়া গেছে সন্ধ্যেবেলা। কেন কি? তার যে গায়ের গয়না নিয়ে গেছে ইত্যাদি ইত্যাদি, তার চুড়ি নিয়ে গেছে, গলার কানের ইত্যাদি ইত্যাদি নিয়ে গেছে, সে মার্ডার হয়েছে। গত কয়েকদিন আগে আমাদের প্রত্যন্ত একটা মহকুমা সাবরুম, সেখানে 9 বছরের একটি মেয়ে সেখানে মার্ডার হয়েছে। এমন করে প্রতিদিন মার্ডার হচ্ছে। তার দুটো কারণ আছে। একটা বললাম, মহিলাদেরকে এই সমাজে সেখানে যেমন নিরাপত্তার সুনিশ্চিত করার প্রশ্নে ভূমিকা নেই, পাশাপাশি ত্রিপুরা রাজ্যটা হয়ে গেছে এখন নেশার করিডোর। সেখানে ড্রাগস, গাঁজা ইত্যাদি সেখানে হচ্ছে। ফলে এই যে আপনি যেটা বলছিলেন যে ত্রিপুরার অবস্থা, এই যে বেকারত্ব, এই যে ক্ষুধা, এর বিরুদ্ধে যে আন্দোলন, এই আন্দোলনকে ভূতা করার জন্য এই জিনিসগুলো সেখানে এডিক্টেড হয়ে যাচ্ছে, যার ফলে নারীদের উপর যে নিরাপত্তার প্রশ্নটা, গ্যারান্টিটা সেখানে তৈরি হচ্ছে না, সেটা মারাত্মক আকার সেখানে ধারণ করেছে। বেটি বাঁচাও বেটি পড়াও, এদিকে এটা স্লোগান, বেটি বাঁচাও বেটি পড়াও, বেটি পড়ানো হচ্ছে না, বেটিকে বাঁচানো হচ্ছে না। বেটি ওই তুমি মহিলা, আপনিও মহিলা আমিও মহিলা, আমাদের প্রথম জন্ম থাকবে বাবার কাছে, এরপরে স্বামীর কাছে, এরপরে ছেলের কাছে। এটাই হলো আমাদের মানে জীবনের গণ্ডি। এই গণ্ডিয়াকে যারা, তারাই ত্রিপুরা রাজ্যের রাজত্বে আছেন। ফলে ভয়ঙ্কর এই দিনগুলো থেকে আমাদের যদি লড়াই করতে হয়, এডুয়া লড়াই করছে। এখন প্রবলেমটা হচ্ছে কি জানেন, যারা লড়াইয়ে আসছে, ধরেন একটা গরিব মহিলা,
লড়াই আসছে, সে ধরুন একটা ভাতা পায়, বলছে তুমি যদি এডওয়ার প্রোগ্রামে যাও ভাতাটা বন্ধ হয়ে যাবে, তুমি একটা রেগার কাজ হচ্ছে না। আপনারা জানেন ত্রিপুরা রাজ্য রেগাতে প্রথম পুরস্কার পেত, এখন ত্রিপুরা রাজ্যে বছরে 25 থেকে 30 দিনের বেশি কাজ হচ্ছে না। ফলে এই যে বিষয়গুলো, এতে করে ত্রিপুরার এডওয়ার যে আন্দোলন, এই আন্দোলন আমরা করছি, কিন্তু যে হারে সমস্যা, যে হারে মেয়েদের উপর অত্যাচার, তার বিরুদ্ধে আরো যে জনজোয়ার তৈরি করা, এই জনজোয়ার তৈরি করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা আছে। আমি আশা করি এডুয়া তার যে গৌরবময় ইতিহাস, সেই ইতিহাসের দাঁড়িয়ে সে কাজ করতে পারবে, আমরা ত্রিপুরার নারীদের পাশে দাঁড়াতে পারবো। ঠিক আছে কৃষ্ণাদি, আমাদের অনেকক্ষণ ধরে আলোচনা হলো, তাহলে জানা হলো ত্রিপুরা সম্পর্কে। আমরা তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গল সোশ্যাল মিডিয়া পেজ থেকে এবং ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। আমি জানাচ্ছি সোশ্যাল মিডিয়ার বন্ধুদের আন্তরিক অভিনন্দন, এবং আমরা যে লড়াই করছি, এই লড়াইয়ে আমরা সোশ্যাল মিডিয়াকে আরো বেশি করে পাবো। বিপ্লব সেখানে এগিয়ে যাবে, বিপ্লব দীর্ঘজীবী হোক। ঠিক আছে।